তারেক রহমান আসার পরে বিএনপি নতুন ভাঙে যতটা চাঙ্গা হয়েছে, একই সাথে বিএনপি ভীষণভাবে শোকগ্রস্ত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায়ে। এরকম একটা সন্ধিক্ষণের মধ্য দিয়ে বিএনপি যাচ্ছে, যখন বিএনপির দীর্ঘ 16 বছর ক্ষমতার বাইরে। এই অবস্থায় সর্বশেষ রাজনীতিতে বিএনপিতে যে মেরুকরণগুলো আমরা দেখছি, বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে জমিয়তে উলামা এবং বিএনপির সঙ্গে কয়েকটি দলের নেতা তাদের দল ত্যাগ করে এসে যুক্ত হয়েছেন। তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন এবং বিএনপি থেকে আবার বেশ কিছু আলোচিত নেতা বা পরিচিত নেতাকেও কয়েকজনকে বহিষ্কার করতেও দেখা গেছে। বিদ্রোহী প্রার্থী চ্যালেঞ্জগুলো আছে। আপনার কাছে প্রথম যে প্রশ্নটি করতে চাই যে বিএনপি আসলে এত বড় একটি দল, কেন বিএনপি এখনও জোট হয়ে নির্বাচন করছে? কাউকে না কাউকে তাদের দলে নির্বাচন করার সুযোগ দিচ্ছে অন্য দল থেকে এনে। ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক যারা আছেন এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে আপনি যে কথাটা বলেছেন যে শৃঙ্খলিত গণতন্ত্র, আমি আপনার সঙ্গে দ্বিমত করছি এবং দায়িত্বহীন কণ্ঠে দ্বিমত করছি। শৃঙ্খলিত গণতন্ত্র বলে কোনো কিছু ছিল না। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের শাসনের সময় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল। ঠিক। আমি কয়েকটা জাতীয় দৈনিক, ইলেকট্রনিক্স মিডিয়া, তাদের ভূমিকা গত 15 বছর দেখেছি। আমি টক শোতে আপনার 2007 সাল থেকে টক শো করি, বাংলাদেশে যখন প্রথম টক শো শুরু হয়েছিল। এবং টক শো করেছি আমি ব্যারিস্টার মাইনুল হোসেন স্যারের সঙ্গে করেছি, আমি আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রতিটি রাজনীতিবিদ যারা অনেক সিনিয়র যারা ছিলেন। সেই সময় আমার বয়স কিন্তু তুলনামূলকভাবে অনেক কম ছিল। 2007 সালে আমার হাইকোর্টের এনরোলমেন্ট হয়েছিল। তাই এখন প্রশ্ন করতে পারেন আপনি ওনাদের সঙ্গে কেন করেছিলেন? বৃন্দাবনে খাটাস বাঘ বলে না, আমি ছোট ছিলাম। সে সময় অনেক বড় বড় রাজনীতিবিদরা আপনার শৃঙ্খলিত ছিলেন, জেলখানায় ছিলেন। আবার অনেকে আছে সংস্কারে গেছেন, আবার অনেকেই মনে করেন যে বুকে সেই সাহসটা ছিল না যে টক শোতে এসে সরকারের বিরুদ্ধে দুটো কথা বলবেন। কিন্তু আপনারা যে কথাটা বলছেন, কাউকে আপনারা কাভার আপ করার চেষ্টা করছেন, এটার আমি নিন্দা জানাচ্ছি। শৃঙ্খলিত গণতন্ত্র ছিল না, ফ্যাসিবাদ ছিল, মুক্ত ফ্যাসিবাদ ছিল। আমি এই কথাটা দিয়ে শুরু করছি। এখন আপনি যে কথাটা বললেন যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়া 2016 সালে রূপকল্প 2030 ঘোষণা করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে রাষ্ট্র সংস্কারের 27 দফা প্রণয়ন করেছিল। যুগপৎ আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা রাজপথে ছিলেন তাদেরকে নিয়ে 31 দফা প্রণয়ন করেছিলেন। সে 31 দফা প্রণয়ন যখন করেছিলেন, সেখানে বলেছিলেন যে এই যে গণতান্ত্রিক আন্দোলনে যারা শরিক আছেন তাদেরকে নিয়ে সরকার গঠন করবেন। এখন আপনি বললেন যে বিএনপির কি ঠেকা পড়েছে? না, বিষয়টা ঠেকার বিষয় না। বিষয়টা হচ্ছে যে কমিটমেন্টের বিষয়। বিষয়টা হচ্ছে যে জনগণের কাছে বিশ্বস্ততা অর্জনের বিষয়। প্রতারণার রাজনীতিরা বিএনপি কখনো করেনি। যার কারণে বিএনপির, যেমন একটা কথা বলেন আপনি, খুব সহজ বাংলা আমি বলি, যে ধানের শীষ কিংবা জামাত ইসলামের দাড়িপাল্লা কিংবা ইভেন তাদের আওয়ামী লীগ থাকতো, তাদের নৌকা বা লাঙ্গল জাতীয় পার্টি, এই মার্কাগুলো মানুষ খুব বেশি চেনে। এখন আমার দলের জোটের শরিক যারা আছেন তারা যদি তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করেন তাহলে হয়তো বা তাদের একটা রিস্ক থেকে যায়। যার কারণে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব হোক কিংবা তাদের পক্ষ থেকে শরিকদার যারা আছে, এটা রেসিপ্রোকাল আমি বলি, তারা তাদের দল বিলুপ্ত করেছেন কেউ, কিংবা কেউ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। সো বিএনপি কখনো প্রতারণা এদেশের জনগণের সঙ্গেও করেননি, কিংবা তার শরিক যারা আন্দোলনে ছিলেন, গণতান্ত্রিক আন্দোলনে যুগবদ্ধভাবে ছিলেন, তাদের অ্যাকোমোডেট করার জন্য যা কিছু সেটা করেছে। দ্বিতীয়, আপনি বহিষ্কারের কথা বলেছেন। দেখেন, বহিষ্কার কাদেরকে করা হয়েছে আমি সংক্ষেপে বলি, 30 সেকেন্ড। বহিষ্কার করা হয়েছে জোটের যে সমস্ত নেতৃবৃন্দদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে শুধুমাত্র সেখানেই কিন্তু বহিষ্কার করা হয়েছে, অন্য কোথাও হয় না। দলীয় প্রার্থীর বিরুদ্ধে দলীয় অন্য কেউ যদি আপনার স্বতন্ত্র নির্বাচন করছেন, সেখানে কিন্তু এখনো দলীয় শৃঙ্খলা পরিপন্থী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অর্থাৎ জিরো টলারেন্সটা দেখা হয়েছে যে শরিকদের জন্য বিএনপি যে কতটুকু আন্তরিক, সেটাই বহিঃপ্রকাশ ঘটেছে এর মধ্য দিয়ে। আরিফুল ইসলাম আদিব, আপনার কাছে আসবো। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা একটা দল হচ্ছে এনসিপি। বলা হয় যে তারা এই জুলাই স্পিরিটটাকে অন্যদের চেয়ে তারা বেশি আপহোল্ড করছে বলে মনে করা হচ্ছিল। তো সেই জায়গাতে এসে আপনারা ভোটের রাজনীতিতে ঢুকে গিয়ে জামায়াতের সঙ্গে যখন তাদের 8 দলের জোটের সঙ্গে গেলেন, দুটি প্রশ্ন সামনে আসছে যে জামাতের যে জনবল সেটি হয়তো সুবিধা নিতে চাইছে এনসিপি, আর জামাত হয়তো ইমেজ ভালো করার জন্য এনসিপিকে সাথে নিচ্ছে। তাহলে কি এই জনবল এবং ইমেজের মধ্যে একটা ট্রেড হলো আপনাদের এই জোট করতে গিয়ে, নাকি উদ্দেশ্যটা কি আসলে?
ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে উপস্থিত অসীম ভাই এবং আব্দুল মান্নান ভাই, তাকেও ধন্যবাদ। প্রথমত বিষয়টি হচ্ছে যে এখানের বাংলাদেশে নির্বাচনকালীন আমরা দেখেছি যে জামাতের সাথে ইতিপূর্বে বিএনপি একসাথে 22 বছরের টানা একসাথে কৌশলগত হোক কিংবা হচ্ছে নির্বাচনী জোট ছিল, সেটা একেবারে মানে জোট রাজনীতি বলতে যেটা বোঝায় একেবারে পিওর জোট ছিল। আমাদের এখানে যেটা হচ্ছে এটা আসলে জোট না সরাসরি, কারণটা হচ্ছে বর্তমানে যে নির্বাচন কমিশনের যে আইন সে অনুযায়ী আসলে এইভাবে জোট হতে পারে না। মানে প্রত্যেকটা দলকে তার নিজস্ব মার্কে নির্বাচন করার একটা বাধ্যবাধকতা থাকে। ফলে এটা একটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক কৌশলী নির্বাচনী সমঝোতা, নির্বাচন কেন্দ্রিক এক। 2 নম্বর হচ্ছে আমাদের এখানের কোন ভিত্তিতে এখানে এই সমঝোতাটা হয়েছে, সেখানে আমরা প্রথমে স্পষ্ট করে বলেছি যে এখানে আমাদের বিশেষ করে হাদির হত্যাকাণ্ডের পরে শহীদ ওসমান হাদিকে যেভাবে হত্যাকাণ্ড করা হয়েছে, সেই জায়গার থেকে আমরা দেখেছিলাম যে শুধু হাদিকে হয়তো তারা হত্যা করতে সফল হয়েছে, তার পূর্বেও হাসনাত আবদুল্লাহ কিংবা আরও অনেকের উপরে এরকম কিন্তু সরাসরি হামলা হয়েছে। ফলে জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা যে নেতৃত্বরা ছিল, বিশেষ করে তাদেরকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান বা ভূমিকার কারণে তাদেরকে সরাসরি রেড কিলিং করা হয়েছে। তো এই জায়গার থেকে যেটি হয়েছে যে দীর্ঘমেয়াদী পলিটিক্সের জন্য, কারণ একই সাথে যখন আপনার পুরো এস্টাবলিশমেন্ট পুরো এনসিপি এবং জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিদের পুরো বিপরীতে এক ধরনের পরিস্থিতি তৈরি করেছে, সেই জায়গার থেকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং হচ্ছে একই সাথে আপনার যে ইস্যুটা বলছেন যে জুলাই সনদের সাথে আসলে একটু আপনাকে ইন্টারাপ্ট করি যে আসলে দীর্ঘমেয়াদী নিরাপত্তার প্রশ্নটা আপনারা কেন শুধু আনছেন? not নিরাপত্তা। কাদের কারণে নিজেদের নিরাপত্তাহীন মনে করছেন? মাঠে কি এখন বিএনপিকে কি এই আপনারা চ্যালেঞ্জ মনে করছেন নিরাপত্তার জন্য এখন, নাকি বিএনপি বনাম আদার্স এই ধরনের একটা মেরুকরণ ঘটছে? না, এখানে বিএনপিকে কোনোভাবে নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ মনে করা হচ্ছে না। প্রথমত এটা খুব স্পষ্ট, আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট খুনি হাসিনা এর সাথে রাষ্ট্রে গত 17 বছর ধরে এখানকার সংস্থার ভিতরে যে দোসরদের রেখে গিয়েছে। আপনি দেখছেন হাদিকে হত্যা করে কি দিনে দুপুরে বেলা পালিয়ে গেছে এবং তিনি এখন এসে ফেসবুক লাইভ করছেন, বক্তব্য দিচ্ছেন। প্রতিবেশী রাষ্ট্রেরও এটা একটা খুব সুস্পষ্টভাবে জড়িত আছে। স্পষ্টভাবে আমাদের জোটটা হয়েছে খুব কমন 3টা প্রশ্নে। প্রথমত বিষয় হচ্ছে যে জুলাই গণহত্যা হয়েছে, সেই গণহত্যার এখানে বিচারকে আরও বেশি ত্বরান্বিত করা এবং গত 54 বছর পর বাংলাদেশ রাষ্ট্রের একটা মৌলিক সংস্কারের ভিত্তিতে যে জুলাই সনদটা হয়েছে, সেই সনদে আগামীতে যে গণভোট হবে, সেই গণভোটের মাধ্যমে সনদের বাস্তবায়নের একটা সুরক্ষিত হবে, সেটাকে আরও বেশি মজবুত করা। তৃতীয়ত হয়েছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটি বৃহত্তর এলাই তৈরি করা। আমরা মনে করি যে বরঞ্চ এই গণ অভ্যুত্থানের এনসিপি একই সাথে সকল ফ্যাসিবাদ বিরোধী সকল দলই তো গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, সেখানে সমমনা যে আরও 8টি দল ছিল, সে 8টি দলকে আমরা শুধুমাত্র ইসলামিক দল হিসাবে একটা কর্নার করি। আমরা মনে করি যে এখানে জুলাই অভ্যুত্থানের সাথে এই 8টি দল সমমনা নির্বাচনী সমঝোতা হওয়ার ফলে তারা জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নে আরও বেশি অগ্রগামী হবে এবং পরবর্তীতে এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে 8টি দল শুধুমাত্র ইসলামিক দল হিসাবে তারা অ্যাক্ট না করে বরঞ্চ গণ অভ্যুত্থানে যে স্পিড দল মত নির্বিশেষে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে ওঠে সকল নাগরিকের যে মর্যাদা প্রতিষ্ঠায়, সেই জায়গাটায় এই দলগুলো আরো বেশি রেসপন্সিবল হবে। জি, বুঝতে পেরেছি। আপনার কাছে আরো অনেকগুলো বিষয় জানবার আছে। মাঝখানে আমরা এমন খবর পাচ্ছিলাম বা জানছিলাম যে বিএনপির কাছেও আপনারা এক ধরনের আসন ভাগাভাগি বা সমঝোতার চেষ্টা চালিয়েছেন, পরে কেন শিফট হলো সেই প্রশ্ন জানবো, উত্তর জানতে চাইবো। তার আবারও একটু আপনার কাছে আসতে চাই ডক্টর আব্দুল মান্নান। গত কয়েকদিনে একটা আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে গত 24 ঘন্টায়, যে জামাত আসলে কখনো রাষ্ট্র পরিচালনা করে নাই, তার সেই প্রস্তুতিও নাই। ইভেন জামাতের অর্থমন্ত্রী কে হবে সেই মডেলও তাদের কাছে নাই। জামাতের আসলে এই প্রস্তুতির ঘাটতিটা কেন আলোচনায়? আপনার কাছে প্রস্তুতি কতটুকু? জি, ধন্যবাদ। দেখেন, এটা একটা অবান্তর কোশ্চেন। এটা কোনো কোশ্চেন হিসেবে একটা রাজনৈতিক দলের সামনে আনা উচিত না। এটা ফেসবুকীয় কোশ্চেন, এটা মেইন স্ট্রিমের মিডিয়ায় এটা আমরা প্রত্যাশা করি না। বাংলাদেশ জামাত ইসলামীর একটা তাদের সহযোগিতায়, তাদের মানে প্রত্যক্ষ অংশগ্রহণে, তাদের ম্যান পাওয়ারের মেকানিজমে বাংলাদেশের সবচেয়ে এশিয়ার বৃহত্তম একটি ব্যাংক পরিচালিত হয়েছে। এটা তো মডেল। কে বলছে বাংলাদেশ জামাত ইসলামী অর্থনীতি পরিচালনা করতে পারবে না? বাংলাদেশ জামাত ইসলামীর এরকম শত শত দেশে বিদেশে আমাদের ইসলামী ব্যাংক তো জামাতের দলীয় প্রতিষ্ঠান না, কিন্তু জামাত ঘরানা এবং জামাত ঘরানার পরেই তো আপনারা অনেক কথা বলেন। তো এটা জামাত সমর্থিত বলতে পারেন, জামাতের লোকদের এখানে ইনভলভমেন্ট আছে। তো যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, শহীদ মীর কাসেম আলী মিন্টু, উনি তো ইসলামী ব্যাংকেই ছিলেন, ওনারাই তো এগুলো তৈরি করেছেন।
এই তৈরি করার পিছনে যাদের অবদান, তারা একটা দেশের অর্থনীতি দাঁড় করাতে পারবে না, বরঞ্চ যারা লুটপাট করবে তারা পারবে। তাদের দ্বারা সম্ভব না। বাংলাদেশ জামাত ইসলামীর যে সরকার গঠনের অভিজ্ঞতা নেই, এটার সাথেও আমি ব্যাপকভাবে এবং আমি সুস্পষ্ট দ্বিমত পোষণ করি। সেই দ্বিমতটা হচ্ছে, জামাতের 2 জন মন্ত্রী ছিলেন, তারা 3টা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত ছিলেন, সফলভাবে চালিয়েছেন, এবং আজও পর্যন্ত কেউ 1 টাকা কে হবে জামাত ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কে হবে? হ্যাঁ, না, কে হবে এটা তো আপনাকে এখনই বলে দিতে হবে না। কে প্রধানমন্ত্রী হবে, কে অর্থমন্ত্রী হবে, কে প্রেসিডেন্ট হবে, আমাদের এরকম শত শত মানুষ আছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে নিয়ে আমাদের দেশে বিদেশে এরকম বহু মানুষ আছে। আমরা এরকম মানুষ তৈরির কারখানায় বাংলাদেশ। জনাব অসীম, আপনার আরেকটা বিষয় আমি আসবো আপনার কাছে, ছোট্ট করে বলতে চাই। একটু আগে যেটা বলছিলেন, আমি ওটা বলতে চেয়েছিলাম যে দেখেন, যে সমস্ত ছোট দল তারা নিজেদেরকে হারিয়ে দিয়ে আরেকটা দলে যোগ দিয়ে শুধু একটা মার্কার জন্য, তাহলে এই রাজনৈতিক দর্শনটা কোথায় থাকলো? তার নীতি আদর্শ শুধু কি নির্বাচনের বিজয়? তাহলে এই দলটাকে বিলুপ্ত করে তাদের নির্বাচন কমিশনের উচিত যে এই দলগুলোকে সাসপেন্ড করে দিয়ে নিবন্ধন বাতিল করে দেওয়া। জি, জনাব অসীম, আপনার কাছে আসতে চাই, এই যে এনসিপি আর জামায়াতের মধ্যে আসন সমঝোতা বা জোট যেটাই বলি না কেন, একটা কিছু তো হলো, এটিকে আপনারা বিএনপি কিভাবে দেখছেন? না দেখেন, একটা কথা বলি, ভোট, জোট, নোট অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2001 সালে 4 দলীয় জোটের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ জামাতে ইসলাম বিএনপির সঙ্গে ছিলেন এবং ওনারা 2টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। মান্নান ভাই যে কথাটা বলেছেন যে অমুকরা তাদের দল বিলুপ্ত করে এটা করেছেন সেটা করেছেন, একই ক্ষেত্র কিন্তু একই বিষয়, কিন্তু এটা একটু স্ববিরোধী বক্তব্যের মতো। আপনি যেমন আমি মনে হয় আমরা শুনি ওনার কাছে। আমি বলছি, এটা রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই, আপনি দর কষাকষি করেন। যেমন দেখেন, এই যে মান্নান ভাই যে কথাটা বললেন যে ওই সমস্ত দলের আপনার নিবন্ধন বাতিল হওয়া উচিত বা নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন, এই বক্তব্যটা কিন্তু সঠিক না। কারণ আমাদের কনস্টিটিউশন, যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, অ্যাসেম্বলি, এই সমস্ত রাইটগুলো আমাদের কনস্টিটিউশনে এনফ্রেন্ড আছে। তো সেই পার্সপেক্টিভে একজন রাজনীতিবিদ হিসেবে, এবং তিনি নিজেও পার্লামেন্টারি ইলেকশনে একজন ক্যান্ডিডেট, আমি ওনার সাফল্য কামনা করি, কিন্তু এইভাবে কথাটা বললে আচ্ছা, আমি যেটা আপনার কাছে জানতে চাইছিলাম যে এই তাদের মধ্যে যে আসন সমঝোতা কিংবা জোট যেটাই বলি না কেন হলো, এটাকে কিভাবে দেখছে বিএনপি? না, আমি আপনাকে একটা কথা, এটা কোনোভাবে দেখার কিছু নেই, খুব সহজ সরল হিসাব। ভোট জোটের রাজনীতি সব সময় ছিল, আপনি এটাকে ভিন্নভাবে দেখার কোনো কারণ নাই। ওনারা তো মনে করেন যে 91 সালে অঘোষিতভাবে হলো, যেখানে বিএনপি স্ট্রং ছিল সেখানে দেখা গেছে জামাত ভোট দিয়ে গেছে, কিংবা যেখানে জামাত স্ট্রং ছিল সেখানে বিএনপি ভোট দিয়ে গেছে। ওনারা 94 সাল থেকে মাগুরা নির্বাচনের পর আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছিলেন বিএনপির বিরুদ্ধে। 91 সালে ওনাদের আসন ছিল সংসদে 18টি, ওনারা আন্দোলন করেছেন আওয়ামী লীগের সঙ্গে, ওনারা পেয়েছেন হলো গিয়ে 2টো আসন। আবার 2001 সালে বিএনপির সঙ্গে ওনারা নির্বাচন করেছেন, জোট করেছেন। এই জন্যই বলি যে স্থান কাল পাত্র ভেদে আপনি মনে করেন যে এই রাজনৈতিক সমীকরণগুলো উল্লেখযোগ্য হয় জনগণের কাছে। জি, এখন যে কথাটা মান্নান ভাই বললেন, সে কথাটা যদি বলেন তাহলে তো সেটা এনসিপির সঙ্গেই মনে করেন যে প্রযোজ্য। এনসিপির ক্ষেত্রে হতে পারে নতুন দল, আমি এনসিপির কাছে আমার নিজের অনেক কথা যে আমরা আসবো না, মার্কার বিষয় বড় কথা না। আমি তো একটু আগে ব্যাখ্যা করেছি যে কিছু কিছু ক্ষেত্রে বিএনপি এত বেশি আন্তরিক যে মার্কাটা অনেক বড় মুখ্য বিষয়। আমি আপনাকে বলেছি, আপনার দলের নেতারা 2001 সালে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে, তাহলে আপনি মার্কার কথাটা কেন তুলছেন? তখন তো উপায় ছিল না। এই যে বললাম স্থান কাল পাত্র, দেখেন যদি উপায় থাকতো তার মানে কি করতেন? নির্বাচন কমিশন তো আরপিও সংশোধন করেছে, আপনাকে আপনার দলের মার্কা নিয়ে করতে হবে। যদি মার্কা নিয়ে না করতে হতো তাহলে আপনার আমার এটা হচ্ছে, দেখেন আদিব আপনি মনে করেন যে ওই শাপলাগুলি বাদ দিয়ে আপনার দাঁড়িপাল্লা ইলেকশন করতো, সেটাই বলছি। আপনার সঙ্গে যদি বিএনপি জোট হতো আপনি ধানের শীষ নিয়ে নির্বাচন করতেন। আপনাদের সংখ্যাগরিষ্ঠতার নেতারা নেওয়া আর অল্টারনেটিভ, তার মানেটা কি? আমি যে কথাটা বলছি কি, আমি কোন কথাটা বলেছি যে স্থান কাল পাত্র ভেদে রাজনীতিতে শেষ কথা বলে আসলে কিছু নাই। সেটাকে রেশ ধরে একটা সময় আমরা দেখেছি যে বিএনপি জামায়াত একসাথে পলিটিক্স করেছে, এখন একে অপরকে কেউ কেউ আক্রমণ করেও কথা বলছে। আমরা আলোচনায় আসবো, ছোট একটা বিরতি নেওয়ার সময় হলো। আমরা বিএনপি বলেছে যারা আন্দোলনে ছিল, গণতান্ত্রিক আন্দোলনে, তাদেরকে নিয়ে জাতীয় সরকার করবে। বিএনপি কখনো কাউকে আন্ডারমাইন করেনি। যেটি আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি জামায়াতের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্ত নেওয়ার পর এখন পর্যন্ত 8 জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে আপনারা কি ধারণা করেছিলেন? তাসনিম জারার মতো একজন সুপরিচিত নেত্রী তিনি পদত্যাগ করেছেন। গতকালকে মুশফিকুর সালিহিন, আপনাদের মিডিয়া উইং যিনি দেখতেন, আরও কয়েকজন সুপরিচিত এবং শক্ত নেতা বলে পরিচিত পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিটা কতটুকু আঁচ করেছেন এবং কতটা আপনাদেরকে চাপে ফেলেছে?
প্রথমত বিষয়টি হচ্ছে যে দেখেন, এনসিপির টোটাল কেন্দ্রীয় কমিটি 208 সদস্যের। ফলশ্রুতিতে যে সিদ্ধান্ত হয়েছে, পুরো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা এনসিপির টোটাল সাংগঠনিক যে লেয়ারগুলো আছে, সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ, তারপরে নির্বাহী পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদ, 3টা ভাগে আছে। ফলে প্রত্যেকটা সর্বোচ্চ নির্বাহী পরিষদ এবং হচ্ছে একই সাথে আপনার হচ্ছে রাজনৈতিক পরিষদ এবং কেন্দ্রীয় প্রত্যেকটা পরিষদেরই প্রায় 4/3 ভাগের সমর্থন নিয়ে এই জায়গাটি হয়েছে আর কি, সিদ্ধান্তটি গ্রহণ হয়েছে। বরঞ্চ আমি যেটি মনে করি যে এই অভ্যুত্থান পরবর্তীতে আমরা যেটি দেখেছিলাম যে গণ অভ্যুত্থান পরবর্তীতে তরুণদের ভিতরে নতুন রাজনীতি নিয়ে অনেকের আগ্রহ প্রকাশ হচ্ছে, অনেকে অ্যাক্টিভিজম থেকে রাজনীতিতে এসেছেন। ফলে অ্যাক্টিভিজমের থেকে রাজনীতিতে এসে রাজনৈতিক যে পুরো কালচারটা, সেটার সাথে যে অ্যাক্টিভিজমে একটা জিনিস থাকে যে সব সময় তাকে একটা হচ্ছে পিউরিফিকেশন বা এরকম কিছুর চিন্তা করে। তো সেই জায়গার থেকে হয়তো আমার কাছে যেটা মনে হয় যে নিজেকে অ্যাডাপ্টেশন করা কিংবা হচ্ছে রাজনৈতিকভাবে কিছুটা এখানে দ্বিমত করব, সেটা হচ্ছে যে দেখেন, যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত হয়েছে, সেই জায়গাটায় যদি সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা কিংবা হচ্ছে তাকে হচ্ছে অন্য দলের সাথে জোট করার বিষয়ে যদি আপত্তি থাকতো, সেটা দলের ভিতরে একটা আলাপ আলোচনা করে সেই প্রক্রিয়ায় যেতে পারতেন। কিন্তু এই যে পদত্যাগ করা, ব্যক্তিগতভাবে তো তারা যার যার রাজনৈতিক সিদ্ধান্ত তো নিতেই পারে, তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং একই সাথে আমরা মনে করি সামনেও আমরা একই সাথে মানে আপনি কি আমাদের মনে জেনারেশন করেন যে আকারে ভুল লোকেদের সাথে আপনারা পথ চলেছেন? তাহলে আপনি যে না বললেন না, এখানে ভুল লোক না, এটা হচ্ছে যে একই সাথে রাজনৈতিকভাবে সমমনা সমবয়সী একই সাথে যখন রাজনৈতিক পথ চলা হয়, তো স্বাভাবিকভাবে অনেকের ব্যক্তিগত সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। এর ফলে যারা পদত্যাগ করছে তাদেরও পরবর্তী রাজনৈতিক এই পদত্যাগগুলো আপনাদের দলে প্রভাব ফেলছে কিনা কি এটা মনে তো হয়? কিছুটা প্রভাব তো অবশ্যই ফেলবে, কারণটা হচ্ছে কিছু শক্তি তো ক্ষয় হচ্ছে, এটা তো স্বাভাবিক। কারণ যাকে দীর্ঘদিন ধরে ধরেন এনসিপির একটা জায়গা তো তৈরি হতে সময় লাগে, যারা স্বাভাবিক যে মিডিয়া সম্পাদক ছিল, হয়তো ধরেন তার মিডিয়া সম্পাদক না হইলে অনেক জায়গায় হচ্ছে দেখেছেন এনসিপির ও তার কাছে রেসিপ্রোকাল Strength ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছুটা ক্ষতিগ্রস্ত, জি, আমি কারণ আসবো একটা মেন আপনাকে। লোক তৈরি হইতে সময় লাগে, মানে জি এটা জি হুট করে যে আমরা ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে আসতে চাই। একবার জামায়াতের আমির বলেছিলেন যে এনসিপির তারা তো আমাদেরই ছোট ভাই, তারা কিছু বললে আমরা কিছু মনে করি না। এই ছোট ভাইটার মিনিং আসলে কি? এনসিপির একটা নেতৃত্বের বড় অংশ অনেকেই বলে থাকেন যে তারা জামাত কিংবা ছাত্র শিবির ব্যাকগ্রাউন্ডের, এটা এক ধরনের আলোচনা সমালোচনা আছে। ফলে তারাই আবার আপনাদের কাছে ফিরে এসেছে বলে যে বিতর্ক তোলা হচ্ছে, সেটির জবাবে কি বলবেন? না, এটা তো জামাতের আমির, আমাদের শ্রদ্ধাভাজন আমির ডক্টর শফিকুর রহমান সত্য উচ্চারণ করেছেন যে তারা আমাদের ছোট ভাই, আমাদের সন্তান তুল্য। এটা তো বয়সের কারণেই। তারা তো বিশ্ববিদ্যালয় পড়ুয়া, বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বের হওয়া একটা প্রজন্ম। এই প্রজন্ম সত্য ন্যায় প্রতিষ্ঠা, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় যে অবদান রেখেছে, তাদের ছোটোখাটো ত্রুটি থাকতেই পারে, সেটাকে সামনে রেখেই তাদেরকে ধারণ করেই আগামীর রাজনীতি করতে হবে, এই দৃষ্টিকোণ থেকে বলেছেন। এটাকে নিয়ে যদি মিডিয়া রংচং করে যদি বলে এটা জামাতের বি টিম, এটা জামাতের পেটের থেকে আসছে, এটা ছাত্র